আসসালামু আলাইকুম। গাইবান্ধার পলাশ বাড়িতে যে বিশাল বিশাল মূর্তি তৈরি হয়েছে, এটা নিয়ে জনমনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। হরিদাস পাল নামক এক ডোমের দ্বারা এত বড় একটা কর্মযজ্ঞ, শত শত কোটি টাকার প্রকল্প, এটা আসলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং বাংলাদেশের সচেতন মানুষকে নাড়া দিয়েছে। এক ডিলে দুই পাখি শিকার আর কি। এখন ডোম থেকে যে হরিদাস পাল শত শত কোটি টাকার মালিক হয়ে যেতে পারল, তার এই রহস্য কোথায়? তার এই রহস্য হচ্ছে গণভবন। কারণ গণভবনে তার অবাধ বিচরণ ছিল 2010 সাল থেকে। আপনারা জানেন 2009 সাল থেকে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের শেয়ার বাজার লুট করা শুরু করেছে। শেয়ার বাজারে লক্ষ লক্ষ কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে। ওই যে সালমান এফ রহমান, লোটাস কামাল, এদের মাধ্যমে। এরা যদি টাকা নেয়, শেখ হাসিনার কী লাভ? আপনারা এটা তো বুঝছেন। অর্থের প্রতি মানুষের একটা লোভ রয়েছে, যেহেতু বাকি জীবন তাকে নিশ্চিন্ত জীবনযাপন করতে হবে। মানুষের রোগ শোক হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, তারপরে অশ্ব ভগবন্দর, অ্যানাল ফিসার, তারপর ফাইলস, মলদারের মধ্যে যেগুলো হয় আর কি, অ্যানাল ফিসার, ফাইলস, এগুলো হয়ে থাকে। তো উন্নত দেশগুলো তো সরকারিভাবে মানুষদের সুচিকিৎসা দেওয়া হয়। বাংলাদেশে যারা রয়েছে তাদের অবস্থা তো আপনারা জানেন। আর যারা একবার অর্থের লোভে পড়ে যায়, শেখ হাসিনার মতো যারা রয়েছে আর কি, অর্থলোভী, তাদের কথা তো অন্যটা। এই যে 2009 সাল থেকে সে শেয়ার বাজারে ধস নামিয়ে বাংলাদেশের প্রায় 40 লক্ষ মানুষকে, যারা স্বাবলম্বী ছিল, যাদের 10, 20, 50 লক্ষ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি এরকম ছিল। আপনারা জানেন খুলনার একজন ছাত্রলীগ নেতা বলেছিল সে শেয়ার বাজারে 67 কোটি টাকা হারিয়েছে। বুঝতে পেরেছেন? সে একটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল, সম্ভবত বাংলা ভিশনে, আমার যদি ভুল না হয়। তো এই টাকাগুলো কোথায় গিয়েছে? এই যে বাংলাদেশটা একটা রহস্যের মধ্যে দিয়ে চলেছে, যেটা অবাধ লুটপাটের মাধ্যমে চলেছে। শেখ হাসিনা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে প্রায় 60,000 কোটি টাকা লুট করেছে, এই টাকা কোথায় গিয়েছে? তাই না? এটা তো প্রশ্ন আসতে পারে। এটা তো মাথায় করে কে নিয়ে যায়নি? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো তো কারো না কারো মাধ্যমে, শেখ হাসিনা তো যখন তখন গণভবনে গিয়ে সুটকেস নিয়ে গিয়ে ভারতে রেখে আসতে পারবে না। তার বিশ্বস্ত একটা সহচর লাগবে। সেটাই হচ্ছে এই হরিদাস পাল। বুঝতে পেরেছেন? আপনারা জিনিসগুলো ভাবেন। আপনারা ভাবেন না, এ কারণে রিক্সাওয়ালারা দাপট দেখাচ্ছে। রাস্তাঘাটে রিক্সাওয়ালারা বলছে যে আগেই ভালো ছিলাম। সমস্ত রিক্সা চালকদেরকে আমি বলছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু দুর্বৃত্ত শ্রেণীর যে কয়টা আছে, তারা তো মিডিয়ায় পেজ দেখিয়ে কিন্তু তাদেরকে ভাইরাল করছে। সেখানে কিন্তু আপনারা মনে করেন আপনারা শিক্ষিত, রিক্সাওয়ালার ভিডিওতে কেন কমেন্ট করবেন? তাই না? শিক্ষিতর বিষয় না, বিষয়টা হচ্ছে তারা বিভ্রান্তির সৃষ্টি করছে। এই যে হরিদাস পাল, সে গাইবান্ধার পলাশ বাড়িতে শ্রীকৃষ্ণের 53 ফুট উঁচু মূর্তি বানিয়েছে। তারপরে 28 ফুট উচ্চতার শিব মূর্তি বানিয়েছে। তারপরে আরও সে 81 ফুট উচ্চতার রাম মূর্তি বানাতে গিয়ে পাকড়াও হয়েছে। পাকড়াও কি, এখন সে পালিয়ে গেছে। এখন আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গণভবনে সে কীভাবে গেল। 2010 সাল থেকে কিন্তু সে গণভবনের অ্যাক্সেস পেয়ে গেছে, গণভবনে ঢোকার পাস পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওই যে আমি বলি, এই যে দুর্নীতির সম্রাজ্ঞী শেখ হাসিনা, এই যে হরিদাস পাল এখন শত শত কোটি টাকা সে খরচ করতে পারলো। শুধু একটা রাম মূর্তি বানানোর জন্যই 20 কোটি টাকা খরচ, বুঝেন নাই? আরও সে 160টা না 70টা মূর্তি বানানোর জন্য কয়েক শত কোটি টাকার প্রকল্প নিয়েছে। এগুলো কিন্তু রাজনৈতিক খেলা। একসাথে কিন্তু শেখ হাসিনা অনেকগুলো খেলা খেলছে। এখন মনে করেন এই যে শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকা,
এই যে হরিদাস পালেরা কিন্তু তাদের নামে ভারতে রেখেছে। এই হরিদাস পাল কিন্তু ভারতে এসি মেকানিকের ট্রেনিং নিয়েছিল 2010 সালে। এসি মেকানিকের ট্রেনিং নেয়নি, সে নিয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের ট্রেনিং। রয়ের ট্রেনিং নিয়ে সে এই গণভবনে ঢুকেছে, কারণ শেখ হাসিনার সাথে তো রয়ের সরাসরি কানেকশন। এখন কাকে দিয়ে কি করাতে হবে, কাকে দিয়ে সে অর্থ পাচার করতে হবে, ভারত পর্যন্ত পৌঁছাতে পারলে তো সেটা ভারতীয় গোয়েন্দা বাহিনী বা ভারত সরকার দেখবে, কিন্তু বাংলাদেশ বর্ডার তো পার করতে হবে, তাই না? এই যে হাজার হাজার কোটি টাকার বিশাল অর্থ দেশটাকে যে জিরো বানিয়ে দিয়েছে, 62 টাকার ডলার সে 130 টাকা বানিয়ে দিয়েছে। আপনার প্রতি 130 টাকায় 6 টাকা দেনা, মাইনাস 6 টাকা দেনা। এই যে আপনার সমস্ত সম্পদ ব্যাংক থেকে সে লুটে নিয়েছে বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন নাম ব্যবহার করে। এই অর্থগুলো তো ভারতে চলে গিয়েছে। এ কারণে ভারতীয়রা পাগল হয়ে গেছে, কারণ বাংলাদেশ থেকে এখন অর্থ যাচ্ছে না। বিভিন্ন প্রকল্প তৈরি করে 1 টাকার প্রকল্প 100 টাকা বানিয়ে সে অর্থ কোথায় যেত? সরাসরি বর্ডার ক্রস করে ভারতে চলে যেত। আপনি তো বিমানে করে নিতে পারবেন না, সেখানে অনেক সৎ অফিসার রয়েছে, তারা পাকড়াও করবে, তাই না? বিমানবন্দরে 1000 কেজি স্বর্ণ আটকা পড়েছে শেখ হাসিনার 15 বছর 7 মাসে। এই স্বর্ণ কীভাবে আসতো? এই যে শেখ হাসিনা যে টাকাগুলো লুট করেছে, সেই টাকাগুলো সে বাংলাদেশের যে সমস্ত প্রবাসীরা বিদেশে থাকে টাকাগুলো এখানে দিয়ে দিত। কিন্তু ওই যে রিয়াল, সৌদি আরবের রিয়াল, দুবাইয়ের যে দিরহাম, ওগুলো সেখানে রেখে দিত। রেখে দিয়ে ওইখান থেকে স্বর্ণ কিনে সেই স্বর্ণ বাংলাদেশের এই বিমানবন্দর দিয়ে ওই প্রবাসীদেরকে দিয়ে আনাতো। একজন প্রবাসীকে সে 3-4টা এই ক্যাশ মোমো দিয়ে দিত, স্বর্ণের বার দিয়ে দিত, 200 গ্রামের স্বর্ণের বার। একটা স্বর্ণের বার যদি কেউ এয়ারপোর্ট ক্রস করে দিতে পারে তাকে 200 রিয়াল দিত। 200 রিয়ালে বাংলাদেশে 4000 টাকা। বাংলাদেশের প্রবাসীরা দরিদ্র, তারা এই ট্র্যাপগুলোতে পা দিয়েছে, তারা জানে না নিজের অজান্তে এই দেশটা লুট হয়ে গেছে। সৌদি আরবের সমস্ত মানুষ, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইনের সমস্ত মানুষ জানে, সমস্ত প্রবাসীরা জানে যে তারা যে ক্যাশ মেমোর মাধ্যমে যে স্বর্ণ নিয়ে এসেছে, বৈধভাবে এনেছে, কিন্তু তাদের পরিবার যে বাংলাদেশে অর্থটা পেয়েছে সেটা তো টাকায় পেয়েছে, তার রিয়েলগুলো, ডলারগুলো কিন্তু বিদেশে রেখে দিয়েছে ওই যে স্বর্ণ কেনার জন্য। সেই স্বর্ণ শেখ হাসিনা বর্ডারের মাধ্যমে ভারতে নিয়ে গচ্ছিত রেখেছে, বুঝতে পেরেছেন? আমাকেও তো 3টা স্বর্ণের বার আনার জন্য বলেছে, আমি তো আনিনি। আমি তো জানি, আমি তো বুঝি, আওয়ামী লীগের প্রত্যেকটা প্রভাগান্ডুয়া জানে। এই যে বিদেশে থাকা প্রবাসী আওয়ামী গান্ডুয়ারা সবাই কিন্তু জানে এরা এরা হচ্ছে দেশপ্রেমহীন, এরা হচ্ছে গোলাম। গোলামরা দেখেছে এই দেশটা কীভাবে লুট হয়ে যেত। তারা সবসময় তারেক রহমান আর খালেদা জিয়াকে গালিগালাজ করতো বিএনপি ক্ষমতা থাকতে, ফটোকার্ড বানিয়ে বানিয়ে বিভিন্ন বাসায় বিলি করত। কিন্তু এই নোংরা নর্দমাগুলো, মনুষ্যত্বহীন, বিবেকহীন, বর্বর, অসভ্যগুলো কীভাবে যে বাংলাদেশের মানুষের সম্পদ স্বর্ণ হয়ে ভারতে চলে গেছে এরা জানে, কিন্তু এরা বলতো না, কারণ এরা দলীয় গোলাম, তো দলদাস, বর্বর, ঘৃণ্য একটা জাতি এরা। এই যে হরিদাস পাল, এই শেখ হাসিনার এই অর্থটা হরিদাস পাল এ কারণে গণভবনে ঢুকেছে এসি মেকানিকের ছদ্মবেশে, বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে বুঝতে হবে। শেখ হাসিনা মুসলমানদেরকে বিশ্বাস করে না। হরিদাস পাল 2022 সালে কিন্তু গণভবনের একদল সৎ কর্মকর্তার দ্বারা সে পাকড়া হয়েছে। শেখ হাসিনার নাম ভাঙিয়ে নাকি সে বিভিন্ন রকমের এই দুষ্কর্ম করত। পরে এক গুপ্ত ইশারায়, বুঝতে পেরেছেন, পর্দার অন্তরালের যে ইশারায়, সে ইশারায় সে ছাড়া পেয়ে গেছে, কারণ সে শেখ হাসিনার লোক। কথা বোঝেন নাই? শেখ হাসিনার সম্পদ ভারতে এনে রেখে আসার দায়িত্ব ছিল হরিদাস পালের। এখন এই যে হরিদাস পালকে দিয়ে শেখ হাসিনা, অনেকে বলছে ভারতীয় গোয়েন্দা বাহিনী এই সমস্ত অর্থায়ন করছে। আরে না, ভারতের এত সময় আসেনি, ওরা টয়লেট বানাতে পারে না, ওরা এই বাংলাদেশের মূর্তি বানাবে, ওইটার সময় কোথায়? বাংলাদেশের মানুষের থেকে চুরি করার সম্পদ দিয়ে শেখ হাসিনা এগুলো করাচ্ছে হরিদাস পালকে দিয়ে। এক দিলে দুই পাখি শিকার করতেছে সে। অর্থাৎ ওইখানে তারা ওই যে রংপুর বিভাগ দখল করবে, গাইবান্ধা, রংপুর দখল করবে, সেটা তো তাদের ওই যে চিকেন নেককে বড় করার জন্য। চিকেন নেক এখন 18 কিলোমিটার বা 20 কিলোমিটার প্রায়, সেটাকে চওড়া করতে হবে। সেই জন্য সেখানে তারা
রাম মূর্তি বানিয়ে সেটাকে রামের জন্মভূমি হিসেবে ঘোষণা দিবে। বুঝতে পেরেছেন? এখন এই অর্থ তো ভারতের এত সময় আছে, টয়লেট বানাতে পারে না, আমি বলছি না আপনাদেরকে, ভাত খেতে পারে না, মূর্তি বানাবে কোথায় মিয়া? এগুলো বাংলাদেশের মানুষের অর্থ। শেখ হাসিনা কীভাবে এক ডিলে দুই পাখি শিকার করলো? এই যে মূর্তিটা এখন বানানো বন্ধ হয়ে গেল, ভারত এখন ওই একটা ক্লু পেয়ে গেছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা ধর্মকর্ম করতে পারে না, স্বাধীনতা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই। সে সারা বিশ্বে এটা প্রচার করবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা কত বড় চ্যালেঞ্জের মুখে। কারণ সে বৃহৎ শক্তি, বৃহৎ একটা মিডিয়া রয়েছে তার। বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক অলরেডি তার পক্ষে, তার তো সে তো একটা বিশাল দেশ। বিশ্বের বৃহৎ 5টা শক্তির একটা হচ্ছে ভারত। আপনি তো তাকে পেলে দিতে পারবেন না। তার বিভিন্ন কানেকশন রয়েছে আন্তর্জাতিক ফোরামে, সে সেগুলো বলছে, বলে তাদেরকে ক্ষিপ্ত করছে। তারা অলরেডি বলছে যে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নেই। বুঝতে পেরেছে? এই যে রাম মূর্তি বন্ধ হয়ে গেল, শেখ হাসিনা ওই যে বলছে বাংলাদেশে হিন্দুদের অধিকার নেই, শেখ হাসিনা জানে কিন্তু এটার বাধা আসবে, সে কারণে অর্থটা দিয়েছে এখন। কারণ এক ডিলে দুই পাখি শিকার করা, ভারতের কাছাকাছি নিয়ে আসা, ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে দিয়েছে সে। ভারতীয় সরকারের নৈকট্য সে কেন পাচ্ছে? কারণ সে একদিকে ভারত সরকারকে মেসেজ দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দেখার একমাত্র দায়িত্ব তার। বুঝতে পেরেছেন? অর্থাৎ সে এটা প্রমাণ করে দিচ্ছে ভারতীয়দের, ভারত সরকারের কাছে মেসেজ যাচ্ছে যে শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যে কিনা ভারতের এই অর্থাৎ বাংলাদেশে থাকলে ভারতের যে সমর্থিত সংখ্যালঘুরা তারা নিরাপদে থাকবে, ধর্মকর্ম করতে পারবে। ধর্মকর্মের বিষয় না, যেহেতু তারা বৃহৎ একটা শক্তি, তারা মূর্তি পূজারী, তারা তো চাইবে সারা পৃথিবীর মানুষ মূর্তি পূজা করুক, তাই না? এখন এটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, তার তো ধর্ম মূর্তি। এখন এই যে মূর্তিটা হলো না, এটা নিয়ে বাংলাদেশি যে সমস্ত সংখ্যালঘু বিশ্বের বিভিন্ন দেশে, ওই যে দেখলাম নিজুম মজুমদার, সেও বলছে, আওয়ামী লীগের প্রভাকাণ্ডুরাও বলছে যে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নেই, বাংলাদেশে বসে বসেই বলছে। ওই যে একটা আছে না কি মালচিত্র, ওটাও বলছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ সে দেখছে না যে রিলসের মধ্যে যে ভারতে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে। প্রত্নতত্ত্ব ওই যে যখন একটা মসজিদের বিষয়ে কোনো বজরং, শিবসেনা বা হিন্দুত্ববাদী বিজেপি যখন তারা এই বলছে যে এই মসজিদ এইখানে একসময় মন্দির ছিল, তো তারা প্রত্নতত্ত্ব গবেষণা করে, এরপরে রাত্রেবেলায় মূর্তি একটা ফেলে দেয়, পুতুল একটা ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যে এটার নিচে এই রাম মূর্তি পাওয়া গেছে, শিব মূর্তি পাওয়া গেছে। এরপর ওই মসজিদ ভেঙে তারাও সেখানে মন্দির বানিয়ে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? এটা তো আপনারা দেখছেন রিলসে, ফেসবুকে, এগুলো আসছে তো, এগুলো তো বানানো না, তাই না? সরাসরি বুলডোজার দিয়ে যে ভাঙছে সেগুলো তো দেখা যাচ্ছে। এই প্রপাগান্ডুয়ারা, এই যে মালচিত্র, এরা এগুলো বলে না। ভারতে যে মুসলমানদের এই মসজিদের কোনো নিরাপত্তা নেই, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, সেটার সম্বন্ধে এরা বলে না। কারণ এরা সুশীল হওয়ার চেষ্টা করছে। আওয়ামী সমর্থক তো, সে তার মালচিত্রের মধ্যে জয় বাংলার স্লোগান দিচ্ছে, তাই না? এখন বাংলাদেশে যদি ধর্মীয় স্বাধীনতা না থাকতো, তাহলে গত 1 বছর আগে কীভাবে 28 ফুট উচ্চতার শিবমূর্তি বানালো গাইবান্ধার ভোলার বাড়িতে? এছাড়া এই শ্রীকৃষ্ণের 53 ফুট মূর্তি কীভাবে বানালো এই গাইবান্ধার ভোলার বাড়িতে? 53 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের মূর্তি বানানো হয়েছে। তাহলে এরপরে কী স্বাধীনতা আর দরকার? হ্যাঁ, তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই যে এই এর নাম হরিদাস পাল, সে বলছে এই অর্থ সে রোহিঙ্গা ক্যাম্পে নাকি সবজি সাপ্লাই দিয়ে সে 5 কোটি টাকা আয় করেছে। এত সহজ সবজি বিক্রি করে 5 কোটি টাকা? ঢাকা শহরে আমরা দেখি না সবজি বিক্রি করে পেটে ভাত যায় না? হ্যাঁ, কত কান্নাকাটি, কত আহাজারি তাদের, চাল কিনতে, নুন কিনতে পারে না। এই সমস্ত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে ওই যে শেখ হাসিনা দিয়ে দিয়েছে। ওই যে 2010 সাল থেকে গণভবনে তার অ্যাক্সেস ছিল, সমস্ত অর্থ হরিদাস পালের নামে ভারতে গচ্ছিত আছে। হরিদাস পালের বাবাও কিন্তু ডোম ছিল, অর্থাৎ মেথর সুইপার, তার 2 ভাইও মেথর সুইপার। সে এত অর্থ কোত্থেকে পেল? শেখ হাসিনা হিন্দুদেরকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না, তার কাজ সে করে ফেলেছে। সে
এই শিব মূর্তি বা এই শ্রীকৃষ্ণের মূর্তি, রাম মন্দিরের মূর্তি, রাম মূর্তি বানানোর জন্য অর্থ দিয়েছে, ভারত সরকারের নৈকট্যও পেয়েছে। ভারত বুঝতে পেরেছে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশে হিন্দুদের অর্থাৎ হিন্দুত্ববাদ সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র বাংলাদেশের ফুড এজেন্ট হচ্ছে এই শেখ হাসিনা। এর চেয়ে উৎকৃষ্ট মানের হিন্দুত্ববাদী ফুড এজেন্ট আর পাওয়া যাবে না। এজন্য তারা বিভিন্ন দেন দরবার করছে। আওয়ামী লীগকে ফিরে আসার জন্য তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক ফোরামে কাজ করছে। ভারতে অ্যাক্সেস দিয়েছে, ভারতের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেখ হাসিনার জন্য কাজ করছে। কেন করছে? এমনি এমনি করছে। কারণ শেখ হাসিনা কীভাবে জানে কীভাবে ভারতীয়দের নৈকট্য পেতে হয়, সে এভাবেই করছে। এই হরিদাস পাল কিন্তু ময়মনসিংহের এক সবজি বিক্রেতা, মুসলিম, তার মেয়েকে মুসলিম পরিচয় বিয়ে করে ফেলেছে। বুঝতে পারছেন খেলা কি? ওই যে গোয়েন্দা, ভারতের গোয়েন্দা বাহিনীর রয়ের ট্রেনিং আছে, তো কীভাবে কী করতে হবে তার সেগুলো জানা আছে। বুঝতে পেরেছেন? তারপরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তার কিন্তু এই প্যারিস রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে। ডোম থেকে, ম্যাথর থেকে, সুইপার থেকে রিসোর্টের মালিক। সেই রিসোর্টে দেশি বিদেশি মডেলরা আসতো এবং সেখানে আপনারা তো জানেন যারা অবৈধভাবে অর্থ, আপনি মসজিদের মুয়াজ্জিন ওই দিনে দেখেন নাই এক নিরীহ 10-12 বছরের ছাত্রকে বলাৎকার করে দিয়েছে। এরপর মানুষ গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। ভিডিওতে দেখলাম, ইউটিউবে ভিডিও রয়েছে, ফেসবুকে আছে। তো সেখানে সুন্দরী মেয়ে পেলে মানুষ গুঁতো দেওয়ার জন্য বসে থাকবে না এমন পুরুষ আছে নাকি পৃথিবীতে? খুব কমই আছে। যেখানে একটা কি বলবো, একটা মনে করেন ধর্মপ্রাণ মানুষ যখন শুটকি মারার জন্য বসে থাকে, সেখানে এই সমস্ত লুচ্চা লাফাঙ্গা যারা ওই যে মুরাদ লীগ, সামনে পিছিয়ে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, ওই যে মুরাদ যে ওই মঠেলকে সামনে দিয়ে পিছন দিক দিয়ে দুই দিক দিয়ে এই লুন্ডাখুরি করতো। হ্যাঁ, এই পৃথিবীর পুরুষ মানুষের তো একটা লান্ডুয়া রয়েছে, তাই না? এটা তো মনে রাখতে হবে। এটা তো খারাপ ভাষা না, সবার কাছে একটা একটা আছে। পুরুষের কাছে একটা যৌনাঙ্গ, নারীর কাছে একটা যৌনাঙ্গ। তো এর জন্য মানুষ কত কিছুই না করে। সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ফেলেছে, এমনি এমনি বানিয়েছে। হ্যাঁ, এ সমস্ত লান্ডুর জন্য। বুঝতে পেরেছেন? অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু কিছু না কিছু তো নারী লিপ্সু হবেই। একেবারে সুইচা হুজুর না সবাই। নবী রাসূলরাও কিন্তু 10-12টা বিয়ে করেছে। আমি অন্যভাবে নিবেন না, বেয়াদবি নিবেন না, বিয়ে করা হালাল। তো কেন করেছে? বসে বসে দেখার জন্য? কেউ দেখে না? নবী রাসূলদের তো বাচ্চা কাচ্চা হয়েছে, সেটা ন্যাচারাল, আল্লাহর মহান ব্যক্তি। তো সেই হিসেবে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই তো আপনার নারীর প্রতি একটা আকর্ষণ রয়েছে, লোভ লালসা রয়েছে, যেটাকে লিপ্সা বলে। এই নারী লিপ্সা কিন্তু কাউকে মুরাদ লীগের হাসিনা লীগ বানিয়ে দেয়, কাউকে মহামানব বানিয়ে দেয়। যাক, আমি আবার ধর্মের কথা বলে ফেললাম, আপনারা করজোড়ে নিবেদন অন্যভাবে নেবেন না। আমি উদাহরণস্বরূপ বলেছি আর কি, না হলে তো সমস্যা। ঠিক আছে? তাহলে ওই যে ডোমের কথার জন্য বলছি আর কি। সে রিসোর্টে মেয়ে নিয়ে আসতো, এনে যে লুন্ডাখোরদেরকে নারী সাপ্লাই দিত, ভিডিও করে আবার এদেরকে ট্র্যাপ, বিভিন্ন রকম অবৈধ কর্মকাণ্ডে। এরা তো যারা ওইখানে গিয়েছে এরা নিজেরাই তো অবৈধভাবে এদের ফয়দা হয়েছে, তাই না? সুন্দরী সুন্দরী মেয়ে পেলে 10-20 লাখ টাকা দিয়ে দিলে, টাকা তো দরকার রে ভাই। চালের কেজি 60 টাকা, চালের কেজি 60 টাকা। পৃথিবীতে ওই দিন একজনে বলল, গাইবান্ধার এক ভদ্রলোক বলেছে, আমার পাশেই থাকে, যে ছেলে মাকে থাপ্পড় দিয়ে দিয়েছে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে একবেলা খাবারের জন্য। ছেলের বউটা ভালো ছিল, ছেলে মাকে একদম পছন্দ করতো না, একেবারে নিরীহ প্রকৃতির মা ছিল। এই ছেলে খাইয়ে বড় করেছে না ছেলেটাকে। তারপরে ছেলের বউয়ে গোপনে মাঝে মধ্যে খাওয়াতো। 2-3 ছেলে ছিল, একবার একজনের বাসায় খেত আর কি। তো এই ছেলেটার বাসায় আসতো, সে মানুষের পেটে খিদে লাগে তো রে ভাই। খিদের জন্য মানুষ কি না করে? দুর্ভিক্ষ কেন লাগে? মানুষ তো চুপ করে বসে থাকতে পারতো। ওই যে খাওয়ার না পাওয়ার কারণেই দুর্ভিক্ষ লাগে।
খিদা লাগে। বুঝতে পেরেছেন ওই ছেলে কীভাবে মারা গিয়েছে? এরপর সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে মাকে মারার পর। মা খাওয়ার প্লেটে ওই সময় মাকে আঘাত করেছে, চটকনা দিয়েছে। মা ঘোমটা দিয়ে চলে গিয়েছে দুই চোখের পানি ফেলে। ওই ছেলে মৃত্যুর আগের দিন পর্যন্ত বলছে মায়ের কাছে নিয়ে যাও, মায়ের কাছে নিয়ে যাও। বুঝতে পেরেছেন? মা তো বেশি কিছু চায়নি, দুমুঠো ভাত চেয়েছে। বুঝতে হবে আপনাকে অর্থের প্রয়োজনীয়তা। ছেলে অর্থনৈতিক সংকটে থাকলেও এত সংকটে ছিল না। মাকে খাওয়ানোর মতো, 2 বেলা খাওয়ানোর মতো, 3 বেলা খাওয়ানোর মতো অর্থ ছিল। কিন্তু এমন অসৎ ছেলেও পৃথিবীতে রয়েছে, মা বাবাকে খাওয়ায় না। বুঝতে পেরেছেন? তো একদিক থেকে আরেক দিকে চলে আসলাম আর কি। এই যে এই সমস্ত ট্র্যাপের কারণে, অর্থের জন্যই তো মানুষ ট্র্যাপে যায়। এই যে মঠেলরা বিভিন্ন জায়গায় বিছানায় গিয়ে ঘুমায়, কেন? অর্থের জন্য। যার বাড়ি গাড়ির লোভ আছে সে অন্যরকম, অন্য কথা। কিন্তু দৌলদিয়া পল্লীর সেই যৌন ব্যবসায়ীরা, তারা তো দুমুঠো অর্থের জন্য তারা ইজ্জত বিক্রি করে। তারা তো ওই ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজার, বিএমডাব্লিউতে গাড়িতে চলার জন্য করে না। এটা আপনাকে বুঝতে হবে। যৌনকর্মী 2 রকম, একজন হচ্ছে লোভী আর একজন হচ্ছে জীবন সংগ্রামী। আচ্ছা, হরিদাস পালের কথায় আসি। এই হরিদাস পালেরা এভাবে এদেশের মানুষকে লুট করেছে আর বাংলাদেশকে টার্গেটে পরিণত করেছে। ভারতীয় সমস্ত মিডিয়া এখন বলছে যে বাংলাদেশে ধর্মকর্ম করার স্বাধীনতা নেই। বাংলাদেশেরগুলোও বলছে। আপনারা সতর্ক থাকুন, না হলে কিন্তু বিপদ আছে। তারা যে ওই যে আপনারা দেখেন নাই, ওই রিপাবলিক টিভির ময়ূক রঞ্জন, সে তো বলেছে রংপুর দখল করবে। ভিডিও তো রয়েছে কিভাবে অঙ্কন করে রেখেছে, তাতে তো সমস্ত প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তারা রংপুর ডিভিশন বাংলাদেশের যেটা অংশ, আর এখান দিয়ে পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে তারা আশেপাশে অনেকগুলো ক্যান্টনমেন্ট তৈরি করেছে, বিমানবন্দর বানিয়েছে। কেন করছে? সাম্রাজ্যবাদীদের একটা লক্ষ্য থাকে। আর সাম্রাজ্যবাদীদের গোলাম এই যে হাসিনার মতো চোরটা, এরা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। এই সমস্ত ভারতীয় রাজাকার। বুঝতে পেরেছেন? ক্ষমতার লোভ। শেখ হাসিনা কেন ক্ষমতায় বসেছিল? ওই যে খিদা লাগে, ইলিশ মাছ খাবে, বড় বড় ইলিশ মাছ খাবে শেখ হাসিনা, বাংলাদেশের মানুষকে লুট করে। বুঝতে পেরেছেন না? 10-12 বেলা ইলিশ মাছ খেত। ওর ইলিশ মাছ অনেক প্রিয়, ভাত দিয়েও ইলিশ মাছ দিয়ে রান্না করতো শেখ হাসিনা। সে এমনি বাংলাদেশের মানুষের 62 টাকার ডলার 130 টাকা করেছে। আপনার প্রতি 130 টাকায় 6 টাকা দেনা, এটা শেখ হাসিনা নিয়ে গেছে। আপনাকে বুঝতে হবে। আর শেখ হাসিনা এই টাকা দিয়ে খেলছে। বুঝতে পেরেছেন?